আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বিষয়ের তৃতীয় অধ্যায় সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অন্তর্ভুক্ত টপিকগুলো আলোচনা করব। গত ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের হার্ডওয়্যার মেমোরি অংশ নিয়ে আলোচনা করেছি, কিন্তু গত সপ্তাহে আমি হার্ডওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম। ঈদের পরে আজকে আমি কম্পিউটার সফটওয়্যার অংশ, যেটা তোমাদের তৃতীয় অধ্যায়, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসা হচ্ছে আজকে আলোচনায় যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেটা হচ্ছে 1 নাম্বার সফটওয়্যার কি, 2 নাম্বার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য, 3 নাম্বার সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য, 4 নাম্বার অপারেটিং সিস্টেমের পরিচিতি এবং প্রকারভেদ, 5 নাম্বার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের ধারণা এবং 6 নাম্বার অনুবাদ সফটওয়্যার, তার মানে হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার নিয়ে আলোচনা করব। এবং লাস্টে আমি কিভাবে একটি প্রোগ্রাম তৈরি করা যায়, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এগুলো নিয়েও আলোচনা করব। আজকের ক্লাসটি একটু লম্বা হবে, তোমাদেরকে একটু ধৈর্য ধরে প্রত্যেকটি বিষয় খুব মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। তো আমি প্রথমেই চলে যাব হচ্ছে আজকের প্রথম যে আলোচনা, সেটা হচ্ছে সফটওয়্যার অংশ নিয়ে আমি চলে যাব। আমরা সফটওয়্যার বলতে বুঝি হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে বা হার্ডওয়্যারকে কার্যক্ষম করে, তাকেই আমরা সফটওয়্যার বলি। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থ নেই। সফটওয়্যার হলো কম্পিউটার সিস্টেমের প্রাণ। তো সেই কারণে আমরা ধরো যে হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে যে অদৃশ্য শক্তি কাজ করে, সেটাকে আমরা সফটওয়্যার বলতে পারি। অথবা আমরা বলতে পারি যে এই মানব দেহের ভিতরে যে আমরা যে রূহ বলি, যেটার সাহায্যে আমরা সাধারণত নিঃশ্বাস নিচ্ছি বা আমি তোমাদের সাথে কথা বলছি, এই রূহ মতোই তোমার সফটওয়্যারটাও কম্পিউটারের ভিতরে এভাবেই কম্পিউটার হার্ডওয়্যার এবং যারা ব্যবহারকারী তাদের ভিতরে সম্পর্ক সৃষ্টি করার জন্য কাজ করে। এই সফটওয়্যারের সাথেই আমরা যে বিষয়গুলো একটু আগে বললাম, যে আমরা প্রোগ্রাম নিয়ে কথা বলছি, যে সফটওয়্যার হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি। তাহলে জানতে হবে আসলে প্রোগ্রামটা কি। আমরা প্রোগ্রাম নিয়ে যখন কথা বলি, প্রোগ্রাম বলতে আমরা বুঝি হচ্ছে কোন সমস্যার সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকেই আমরা প্রোগ্রাম বলি। দ্যাট মিনস কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে আমরা প্রোগ্রাম বলি। দ্যাট মিনস কম্পিউটারের ভাষা বলতে বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বাইনারি ডিজিট 0 এবং 1 এর মাধ্যমে সাজানো ধারাবাহিকভাবে যে নির্দেশনাগুলো বা রুলস রেগুলেশন গুলা কম্পিউটার প্রোগ্রামাররা যে কোনো সমস্যার সমাধান করার জন্য দিয়ে থাকে, তো সেটাকে আমরা সাধারণত প্রোগ্রাম বলে থাকি। এই সবগুলো প্রোগ্রামকে একত্রিত ভাবে আমরা আমরা গত ক্লাসে যেহেতু হার্ডওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার একটা তুলনামূলক আলোচনা আমরা আজকে ক্লাসে একটু করে ফেলি। তো প্রথমে আমরা গত ক্লাসে যেটা হার্ডওয়্যার সম্পর্কে জেনেছি, যে হার্ডওয়্যার একটি বাহ্যিক অবকাঠামো বা অবয়ব থাকে। এটি কোনো যন্ত্র বা যন্ত্রাংশ বা কোনো ডিভাইস যেটাকে আমরা স্পর্শ করতে পারি, সেটাকে আমরা হার্ডওয়্যার বলি। আর আমরা যদি সফটওয়্যারের সাথে পার্থক্য করি, আমরা একটু আগে যেটা জানলাম যে সফটওয়্যার হচ্ছে কোনো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে এই হার্ডওয়্যার গুলোকে কার্যক্ষম করে। তো সেই কারণে আমরা এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভিতরে এই বেসিক পার্থক্যটা একটু মনে রাখবো। তারপর হচ্ছে আমাদের এখানে আমরা হার্ডওয়্যার যেটা আছে, আমরা হার্ডওয়্যার নিয়ে যখন কথা বলি, যে হার্ডওয়্যারে সাধারণত আমরা সরাসরি ডিভাইস বা যে যন্ত্রাংশগুলো আমাদের চোখের সামনে পড়ে কম্পিউটারের, সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলে থাকি। যেমন এখানে কম্পিউটারের মাদারবোর্ড হতে পারে, অথবা তোমার এখানে হার্ড ডিস্ক হতে পারে, মাইক্রোপ্রসেসর হতে পারে, অথবা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট হতে পারে, মাউস, অথবা কম্পিউটারের যে কোনো অংশ আমরা স্পিকার দেখি, প্রজেক্টর দেখি, মনিটর দেখি, সবগুলোই হচ্ছে তোমার হার্ডওয়্যারের অংশ। আর সফটওয়্যার হচ্ছে আমরা ধরো যে সফটওয়্যারকে এটা আমরা কম্পিউটার বিভিন্ন অ্যাপস বা অ্যাপ্লিকেশন হিসেবে দেখে থাকি। এটাকে সাধারণত আমরা ধরতে পারি না বা ছুঁতে পারি না, কিন্তু এটা দেখা যাচ্ছে বিভিন্ন সিস্টেমের ভিতরে এটাকে আমরা প্রোগ্রাম হিসেবে ইনস্টল করে এটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারি। বিভিন্ন ধরনের সফটওয়্যার এগুলাকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে অফিস বা অ্যাডোব ফটোশপ, অথবা তোমার এখানে যে কোনো ধরনের আমরা কম্পিউটিং কাজ করার জন্য মাইক্রোসফট এক্সেলের যে প্রোগ্রামগুলো আছে, সবগুলোকে আমরা এখানে
সফটওয়্যার ধরবো, এবং উইন্ডোজ অথবা লিনাক্স এইগুলো হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যার হিসেবে আমরা তুলে নিতে নোট করে নিতে পারি। তো এইভাবে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভিতরে পাশাপাশি কিছু আলোচনা আমরা এখন করে নিলাম। তো আমাদের আজকে যে মূল আলোচনা, আমরা আসলে আজকে আলোচনা করবো হচ্ছে সফটওয়্যার নিয়ে। তারপরে যেহেতু গত ক্লাসে আমি হার্ডওয়্যার নিয়ে আলোচনা করছি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার একটা তুলনামূলক আলোচনা আজকে এখানে আমি করে দিব। তো আমরা এখন মূল আলোচনা করব সফটওয়্যারের আমরা প্রকারভেদগুলো একটু জেনে নিব, যে আসলে সফটওয়্যারকে আমরা কয় ভাগে ভাগ করে দেখে থাকি। তো সফটওয়্যারকে মূলত আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার। তো প্রথমে আসলে সিস্টেম সফটওয়্যার যেটা আছে সেটা কি, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো সিস্টেম সফটওয়্যার যেটা আছে, সিস্টেম সফটওয়্যারটা আমরা মূলত বলে থাকি যে হার্ডওয়্যারকে কাজে লাগিয়ে ব্যবহারকারী সমস্যার সমাধান করার কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সিস্টেম সফটওয়্যারটা তৈরি করা হয়। এবং সিস্টেম সফটওয়্যারটাকে সরাসরি আমরা অপারেটিং সিস্টেমও বলতে পারি। যেমন এখানে কম্পিউটারটাকে আমরা যখন চালনা করি, তখন কম্পিউটারটা যখন আমি পাওয়ার বাটনে চাপ দিই, তখন কম্পিউটারের যে বুটিং যে সিস্টেমটা চালু হয়, এই বুটিং হওয়ার সাথে সাথে দেখা যায় যে কম্পিউটারের যেই আমরা যেই যন্ত্রাংশ বা হার্ডওয়্যার গুলোর কথা বলি, সেগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হয়, এবং সেই অ্যাক্টিভের কাজটা করে মূলতই হচ্ছে তোমার এই অপারেটিং সিস্টেমের যে সফটওয়্যার গুলো আছে সেগুলো। এবং সেগুলো দেখা যায় যে তোমার রম অথবা র্যাম, অথবা তোমার এখানে দেখা যাচ্ছে ক্যাশ মেমোরি, অথবা তোমার এখানে প্রসেসরের ভিতরে আরো অনেক চিপসেট, এইগুলো দেখা যাচ্ছে যে এই অপারেটিং সিস্টেমের যেই প্রোগ্রামগুলো, এইগুলোর দ্বারা সচল হয়ে কম্পিউটারটাকে আমাদের সামনে ওপেন করে। তো সেই কারণে আমরা এখানে এটাকে সিস্টেম সফটওয়্যার অংশ বলি। তো সেই কারণে সিস্টেম সফটওয়্যারটা আমরা এইভাবেই বলতে পারি। তো সিস্টেম সফটওয়্যার বলতে আমরা এখানে অপারেটিং সিস্টেমও বলতে পারি, অথবা এখানে ড্রাইভার সফটওয়্যার গুলোকে বলতে পারি। যেমন যেমন আমি আমার কম্পিউটারের সাথে একটা প্রিন্টার ইউজ করি, তো এই প্রিন্টারের যে ড্রাইভার আছে, ওটা ছাড়া আমি প্রিন্টারটা আমি আমার কম্পিউটারে সেট করতে পারবো না, অথবা কম্পিউটার থেকে আমি কমান্ড দিলে সেই প্রিন্টারে প্রিন্ট হবে না। তো সেই কারণে প্রিন্টারের সাথে আগে ড্রাইভার সফটওয়্যারটা অ্যাড করে নিতে হয়। তো এটাকেও আমরা একটা সিস্টেম সফটওয়্যার হিসেবে ধরে নিই। তো সেই কারণেই এছাড়াও কিছু ইউটিলিটি সফটওয়্যার আছে যেটাকে আমরা আসলে সিস্টেম সফটওয়্যারের ভিতরে ধরি। যেমন আমার ডিফ্র্যাগমেন্টের যে কাজগুলো হয়, আমি যদি কম্পিউটারটা আমার অনেক সময় দেখা যায় যে স্লো হয়ে যায়, তো কম্পিউটারটাকে আমি যখন দ্রুত আবার রানের পজিশনে নিয়ে আসতে হয়, তখন আমার কম্পিউটারের যে ফাইলগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে আমি বিভিন্ন কাজের জন্য নিয়েছিলাম, সেগুলোকে আবার গুছাতে হয়। তখন দেখা যায় যে এই ইউটিলিটি সফটওয়্যারগুলো এই ডিফ্র্যাগমেন্টের কাজগুলো করে, বা সবগুলা ফাইলকে একত্রিত করে আবার কম্পিউটারটাকে খুব দ্রুত রান করতে আমাকে সহায়তা করে। এছাড়াও এখানে ফায়ারওয়াল আছে এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেগুলো দেখা যায় যে আমার কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার হিসেবে আমাকে বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকে। এরপর সিস্টেম সফটওয়্যার পরে আমরা এখন আলোচনা করব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা এখানে ব্যবহারকারী সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মূলত কোনো স্পেসিফিক সমস্যা সমাধানের জন্য তৈরিকৃত কোনো সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা সাধারণত কোনো স্পেসিফিক কোনো সমস্যা সেটার সমাধান করতে পারি। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে আমরা দেখা যায় যে দৈনন্দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের যারা ব্যবহারকারী আছে তারা করে থাকে। যেমন অফিস ম্যানেজমেন্টের যে সফটওয়্যার গুলা, বা ওয়েব ব্রাউজিং আমরা করে থাকি, বা ইমেল প্রসেসিং করে থাকি, বা স্প্রেডশিট প্রোগ্রাম গুলো, অথবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে কাজগুলো আছে, সবগুলো আমরা সাধারণত এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে করে থাকি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্যই সাধারণত তৈরি করা হয়ে থাকে। তো আমরা একটু আগে যেটা আলোচনা করছি সিস্টেম সফটওয়্যার, আর এখন আলোচনা করলাম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই আমরা মূলত কম্পিউটারের ভিতরে যেই অ্যাপ্লিকেশন গুলো সাধারণত সচরাচর দেখে থাকি এবং যেগুলো দিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি, সেগুলো এই দুইটার সমন্বয়ে তৈরি হয়। একটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার, যেটা আমার পুরো কম্পিউটারের পার্টস গুলোকে অ্যাক্টিভ করে এবং কম্পিউটারটাকে আমার কাজের উপযুক্ত করে। এবং দ্বিতীয়টা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কাজের উপযুক্ত হওয়ার পরে আমি যখন স্পেসিফিক কাজ করতে যাই, আমি যখন কোনো ওয়ার্ডে লিখতে যাই, তখন দেখা যায় আমার MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড দরকার পড়ে। তো এই MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আবার আমি দেখা গেছে যে আমার কোনো প্যানড্রাইভে কোনো ডাটা নিয়ে আসছি, এটা আমি স্ক্যান করতে যাচ্ছি, তো প্যানড্রাইভটা যখন আমি স্ক্যান করবো, আমার দেখা যায় যে এখানে ভাইরাস স্ক্যানার দরকার। তো এই ভাইরাস স্ক্যানারটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এইভাবে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার দুটার সম্মিলিত রূপেই আমাদের কম্পিউটারের এই যে কাজগুলো, বা কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারকে বোঝানোর যে কাজটা, আমরা এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে সাধারণত করে থাকি।
তো আমরা এখন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের মধ্যে যে পার্থক্যটা আছে, পার্থক্য আমরা একটু রিভিউ করে নিই। সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের অবিচ্ছেদ্য অংশ, এবং সিস্টেম সফটওয়্যার উদাহরণ হিসেবে আমরা একটু আগে বলেছি, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অথবা উইন্ডোজ এক্সপি। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা স্পেসিফিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত সফটওয়্যার গুলোকেই বলে থাকি, এবং এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কম্পিউটার সিস্টেমের কোনো অবিচ্ছেদ্য অংশ নয়, এটা ছাড়াও কম্পিউটার চলবে। এবং এটাকে আমরা একটু আগে বলেছি যে সমস্যা সমাধানের জন্য স্পেসিফিক যে প্রোগ্রামগুলো, এমএস অফিস অথবা তোমার ভাইরাস স্ক্যানার অথবা আমার এখানে অ্যাডোব ফটোশপ, এগুলো সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমরা এই সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্লাসিফিকেশন গুলো মোটামুটি জেনে নিলাম। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা, সেই অপারেটিং সিস্টেমের আলোচনাতে চলে যাবো। তো প্রথমে আসলে অপারেটিং সিস্টেমটা আসলে কি সেটা একটু জেনে নিই। অপারেটিং সিস্টেম বলতে আমরা আসলে অপারেটিং সিস্টেম হলো এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটার সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং কার্যকরী করতে সমর্থ এবং সাহায্য করে। তো আমরা বলছি যে অপারেটিং সিস্টেম হচ্ছে এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ন্ত্রিত হয় এবং এটা পরিচালিত হয় এবং কার্যক্ষম হয়। তো সেটাকে আমরা সাধারণত অপারেটিং সিস্টেম বলে থাকি। তো অপারেটিং সিস্টেম কম্পিউটারের মধ্যে প্রাণের সঞ্চার করে, ইহা কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে সেতু বন্ধন করে। তো আমরা অপারেটিং সিস্টেম নিয়ে অনেকক্ষণ কথা বলছি। তো অপারেটিং সিস্টেম আসলে কি কি কাজ করে এটা জানা দরকার। তো সেই কারণে আমরা এখন পড়বো হচ্ছে অপারেটিং সিস্টেমের গুরুত্ব নিয়ে। তো অপারেটিং সিস্টেমের গুরুত্বের ভিতরে প্রথমেই আসছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আমরা জানি যে সিপিইউর কাজকে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যে আছে, এটার কাজকে নিয়ন্ত্রণ করে সাধারণত এই অপারেটিং সিস্টেম। সিস্টেমের আরো কিছু কাজ আছে যা আমরা সিকোয়েন্সিয়ালি যদি আমরা পড়ে যাই, প্রায় 8 থেকে 9টা কাজ আমরা অপারেটিং সিস্টেমে পাবো যেটা কম্পিউটারের ভিতরে করে থাকে। তো এবং দ্বিতীয় হচ্ছে এখানে মেমোরি ম্যানেজমেন্ট করে কম্পিউটারের দক্ষতা বৃদ্ধির কাজটাও কিন্তু আসলে অপারেটিং সিস্টেম করে থাকে। তো আমরা এখানে মেমোরি ম্যানেজমেন্ট বলতে এখানে বোঝাচ্ছি অপারেটিং সিস্টেম দেখা যায় যে আমার প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি এই দুটার ভিতরেই আমাকে দেখা যায় যে অ্যাক্সেস করে খুব সহজেই আমার ডাটা প্রসেসিং করা, সংরক্ষণ করা এবং প্রদর্শন করার কাজটি করতে সহায়তা করে থাকে। তো সেখানে আমরা মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকি যে অপারেটিং সিস্টেম আমাকে সহায়তা দিয়ে থাকে। এছাড়াও আমরা এখানে যদি বলি ইনপুট আউটপুট ডিভাইস সহ অন্যান্য রিসোর্স গুলো যেগুলো আমার কম্পিউটারের সাথে যুক্ত হয়, সেই রিসোর্স গুলোকে কিন্তু অপারেটিং সিস্টেমটা নিয়ন্ত্রণ করে। এছাড়াও আমি যদি আরো বলি যে এখানে ব্যবহারকারী এবং সিস্টেম কম্পিউটারের নিরাপত্তার ব্যাপারটিও কিন্তু অপারেটিং সিস্টেম করে থাকে। দ্যাট মিন্স ব্যবহারকারী এবং প্রোগ্রামের নিরাপত্তার কাজটা সাধারণত দেখা যাচ্ছে অপারেটিং সিস্টেম করে থাকে, এবং অপারেটিং সিস্টেম কম্পিউটারকে সচল এবং ব্যবহার উপযোগী করে তোলে। তো আমরা জানি যে অপারেটিং সিস্টেমে এখানে ইনপুট প্রসেসিং আউটপুট ডিভাইস গুলো, এইগুলো সবগুলোই অপারেটিং সিস্টেমের মাধ্যমে অ্যাক্টিভ হয়। যেমন আমরা জানি যে হার্ড ডিস্ক, প্রিন্টার, ফ্লপি ডিস্ক, মাউস, এই কিবোর্ড, এই সবগুলোই কিন্তু কাজ করে অপারেটিং সিস্টেমের মাধ্যমে। অপারেটিং সিস্টেমই দেখা যাচ্ছে যখন রান হয় তখন এই সবগুলো হার্ডওয়্যারকে বা ডিভাইসকে সচল করে। সেই কারণে আমরা বলি কম্পিউটার সিস্টেমে কম্পিউটারকে সচল ও ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে এই অপারেটিং সিস্টেম। এছাড়াও আমরা অপারেটিং সিস্টেমের আরো কিছু কাজ আছে, যেমন আমরা এখানে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যে এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে দেখা যায় যে এই অপারেটিং সিস্টেমটা আমাকে সহায়তা করে থাকে। অপারেটিং সিস্টেমের মাধ্যমেই দেখা যায় যে আমি কম্পিউটারের যে নেটওয়ার্ক এস্টাবলিশের কাজটা সেটা আমরা করতে পারি। তো ডাটা আদান প্রদানের ক্ষেত্রেও এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার দেখা যাচ্ছে এই অপারেটিং সিস্টেমটা কাজ করে থাকে। এছাড়াও এখানে অপারেটিং সিস্টেমের আরো কিছু কাজ আছে। অপারেটিং সিস্টেম দেখা যাচ্ছে আমাকে এখানে কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য অনাদিষ্ট অথবা এখানে বিনা অনুমতিতে যারা কম্পিউটারের তথ্য হ্যাক করে বা চুরি করে নিয়ে যায় তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই অপারেটিং সিস্টেমটা আমার সিকিউরিটি কাজ করে থাকে। অপারেটিং সিস্টেম দেখা যাচ্ছে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সাথে সাথে কম্পিউটারটা ফায়ারওয়ালও ইনস্টল হয়ে যায়, যেটা দেখা যাচ্ছে আমার ইন্ট্রুডার বা যারা বিনা অনুমতিতে প্রবেশ করে আমার তথ্য হাতিয়ে নিতে চায় তাদের থেকে আমার কম্পিউটারের তথ্যগুলোকে নিরাপত্তা দিয়ে থাকে। এছাড়াও অপারেটিং সিস্টেমের আরেকটি কাজ হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট করা। অপারেটিং সিস্টেম দেখা যাচ্ছে টাস্ক ম্যানেজমেন্টের কাজটাও করে। আমার কম্পিউটারে অনেকগুলো টাস্ক একসাথে চলতে পারে। ধরো যে আমি
বসে টাইপ করছি এবং পাশাপাশি আমি মিউজিকও শুনছি, অথবা আমি দেখা গেছে যে এডিটিং করছি, টাইপ করছি, মিউজিক শুনছি, অনেকগুলো কাজ আমি একসাথে করছি। অনেক সময় দেখা যাচ্ছে এই কাজ করতে যে অপারেটিং সিস্টেমের এই কাজগুলো করতে যে আমার অনেক সময় দেখা যায় সিপিইউ সহজে মানে রান বা লোড নাও হতে পারে, অনেক সময় হ্যাং হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই অপারেটিং সিস্টেম এই ক্ষেত্রে আমাকে টাস্ক ম্যানেজমেন্ট করে আমার অপ্রয়োজনীয় বা যেই প্রোগ্রামটা আমার বেশি গুরুত্বপূর্ণ নয় সেই প্রোগ্রামটাকে অফ করে দিয়ে, স্টপ করে দিয়ে, যে প্রোগ্রামটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই টাস্কটাকে সচল রেখে আমার প্রসেসিং করার কাজটাকে সহজ করে। তো সেভাবেই আমরা এখানে টাস্ক ম্যানেজমেন্টের কাজটা আমরা অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা সহজেই করতে পারি। এছাড়া এখানে ফাইল ম্যানেজমেন্টের কাজ যেটা আছে, ফাইল ম্যানেজমেন্টের কাজটাও কিন্তু অপারেটিং সিস্টেমের মাধ্যমেই হয়ে থাকে। আমরা ফাইল ম্যানেজমেন্ট বলতে ধরো যে ফাইল ডিলিট করা, অথবা এখানে কপি করা, মুভ করা, অথবা স্টোর করা, এই সবগুলো কাজ কিন্তু অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা করে থাকি। তো এইভাবেই দেখা যায় যে অপারেটিং সিস্টেম এই গুরুত্বপূর্ণ এই এতগুলো কাজ করে থাকে। তো আমরা প্রথমে যেই গুরুত্বপূর্ণ কাজগুলো বলেছি অপারেটিং সিস্টেম করে থাকে, প্রথম বলেছি যে সিপিইউ এর কাজকে নিয়ন্ত্রণ করে থাকে, দ্বিতীয় বলেছি এটা মেমোরি ম্যানেজমেন্ট করে থাকে, তৃতীয় বলেছি এটা দেখা যায় যে ইনপুট আউটপুট ডিভাইস এবং রিসোর্স গুলোকে নিয়ন্ত্রণ করে, পঞ্চম বলেছি ব্যবহারকারী এবং প্রোগ্রামের নিরাপত্তা প্রদান করে এই অপারেটিং সিস্টেম, এবং ষষ্ঠ বলেছি অপারেটিং সিস্টেম কম্পিউটারকে সচল এবং ব্যবহার উপযোগী করে তোলে, এবং সপ্তম বলেছি যে অপারেটিং সিস্টেম দেখা যায় যে কম্পিউটারের সিকিউরিটি বা নিরাপত্তার কাজটা করে, অষ্টম বলেছি টাস্ক ম্যানেজমেন্টের কাজ করে থাকে অপারেটিং সিস্টেম, এবং নবম বলেছি অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা ফাইল ম্যানেজমেন্টও এবং নেটওয়ার্কিং এর কাজও আমরা সাধারণত করে থাকি, বা তথ্য আদান প্রদানের কাজটাও আমরা সাধারণত অপারেটিং সিস্টেমের মাধ্যমে করে থাকি। তো এই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম কি এবং অপারেটিং সিস্টেমের গুরুত্ব বা কাজগুলো নিয়ে আলোচনা। এরপরে হচ্ছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রকার, সেটা নিয়ে এখন আলোচনা করব। তো আমরা অপারেটিং সিস্টেমের যে প্রকারভেদ, আমরা যদি অপারেটিং সিস্টেমের প্রকারভেদের কথা বলি, আমরা অপারেটিং সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করতে পারি, ইউজার ইন্টারফেস অনুযায়ী অথবা ব্যবহারকারীর সুবিধা বা ব্যবহারকারী যে প্ল্যাটফর্মে এটাকে ব্যবহার করে সেই ব্যবহারকারী বা ইউজার ইন্টারফেস অনুসারে আমরা এই অপারেটিং সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম এবং দ্বিতীয় হচ্ছে আমরা বলি হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। তো এখানে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, এখানে কথা শুনেই তুমি বুঝতে পারছো যে এই অপারেটিং সিস্টেমটা সাধারণত কম্পিউটারের কিবোর্ডের সাহায্যে প্রত্যেকটি অক্ষর টাইপ করে করে কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজে টাইপ করে করে দেখা যায় কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজে তার বার্তা বা কি করণীয় সেটা পাঠায়, সেটাকে আমরা মানে সেই সিস্টেমটাকে আমরা সাধারণত বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে থাকি। তো এই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম এবং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, যেটা আমরা এখন বর্তমান সময়গুলোতে উইন্ডোজের ভার্সনগুলোতে থেকে দেখে থাকি, উইন্ডোজ এখন 7, 10 যেগুলোই চলে সবগুলোই কিন্তু আমার চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, বা আমরা এটাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলে থাকি, জিইউআই। এই বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমই এখন সবচেয়ে বেশি প্রচলিত। দেখা যায় সহজেই ইউজাররা ছবি দেখে দেখে বা আইকনে ক্লিক করে করে দেখা গেছে যে এখানে অপারেটিং সিস্টেমটা আমরা অন করে ফেলতে পারি অথবা অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে ফেলতে পারি। কিন্তু চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের আগে যেটা ছিল, আমরা বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম যেটা ছিল, বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে কিন্তু আমাদের এই চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের আগে আমাদের এই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম দিয়ে কিন্তু কাজ চালানো হতো। তো এই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম আমরা সাধারণত যে দেখা গেছে যে আমরা ডস বা ডিক্স অপারেটিং সিস্টেম যেটা আছে, যে আমরা দেখা গেছে যে কম্পিউটার অন করার সাথে সাথে আগে আমরা যে পুরোনো দিনে যে মুভিগুলো আছে, যে নায়ক দেখা গেছে যে নায়িকার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তো দেখা গেছে যে নায়ক টাইপ করে 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 এই যে কালো স্ক্রিনে সে অনেক কিছু টাইপ করে করে দেখা গেছে যে কম্পিউটারটাকে ওপেন করে দিল বা সচল করে দিল। ওটা ছিল হচ্ছে আমার পুরোনো যুগের সেই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। তো এই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে সাধারণত দেখা যাচ্ছে কিবোর্ডের সাহায্যে বর্ণ টাইপ করে বা কিবোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়, এবং ডিস্ক ফরম্যাট থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং এখানে ফাইল এলোকেশন, প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ে দেখা যাচ্ছে এখানে কিবোর্ডের সাহায্যে বর্ণ টাইপ করে করেই এখানে এই কমান্ডগুলো দিয়ে দেখা যাচ্ছে এই অপারেটিং সিস্টেমের কাজ চালানো হয়। তো আমরা এখানে ডস অপারেটিং সিস্টেমের কথা বলি, যে এখানে কালো স্ক্রিনে আমার C://
গ্রেটার দ্যান হাইফেন দিয়ে আমরা দেখা যাচ্ছে যে এখানে অনেক জিনিস স্পেস দিয়ে অথবা স্পেস ছাড়া টাইপ করে ডিস্ক ফরম্যাট করা অথবা ডিস্ক ক্লিন করা অথবা কোনো কিছু কপি করা, তো এই সব কিছু কাজ দেখা যাচ্ছে যে এইখানে আমার টাইপ করে করেই আমার বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে আগে ওইভাবেই আমার কাজগুলো চালিয়ে নেওয়া লাগতো। তো আমার এখানে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে এখানে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম হচ্ছে আমার এখানে কোন কমান্ডের মাধ্যমে আমার কম্পিউটার দেখা গেছে যে আমার প্রত্যেকটা ড্রাইভকে সে অ্যাক্সেস করবে, কোন ড্রাইভ ফরম্যাট দেওয়া লাগবে কিনা, এই সবগুলা কমান্ড আমার এখানে মুখস্থ করা লাগতো। এবং মুখস্থ করে করে দেখা যাচ্ছে যে যারা এখানে এক্সপার্ট প্রোগ্রামার ছিল তারাই এটাকে ওপেন করতে পারতো। তো এই কারণে এই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমকে প্রোগ্রাম চলাকালীন কমান্ড ব্যবহারের ক্ষেত্রে এই ডস অপারেটিং সিস্টেমের মাধ্যমে দেখা গেছে যে অথবা লিনাক্স বা ইউনিক্স এই অপারেটিং সিস্টেমে সাধারণত এই কমান্ড দিয়ে সাধারণত কাজ চালানো হতো। পরবর্তীতে দেখা গেছে যে আরো সহজ ভাবে কিভাবে অপারেটিং সিস্টেমটাকে ইউজার ফ্রেন্ডলি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়, এবং এর পরবর্তীতে আমরা দেখা যায় চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম চলে আসে। তো এখানে গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমের সুবিধা হচ্ছে যে আমরা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমে দেখা যায় যে এখানে আইকন আছে, এই আইকন দেখা যায় প্রত্যেকটা অ্যাপস বা প্রত্যেকটা ফাইল ফোল্ডার সবগুলোর আইকনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি আইকনগুলোকে দেখে দেখে ক্লিক করে করে আমার ফাইল কপি করবো কিনা, কপির অপশন অথবা এক্সিট অথবা আমার এখানে দেখা যাচ্ছে ডিস্ক ফরম্যাট, এই সবগুলো কাজ দেখা যাচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে আইকনের মাধ্যমে আমি খুব সহজেই দেখে দেখে আমি ক্লিক করে করে ডাবল ক্লিক করে করে দেখা গেছে যে আমি এখানে অপারেটিং সিস্টেমের এই কাজগুলো আমি খুব সহজেই করে ফেলতে পারতাম, অথবা মাউসের সাহায্যে পুল ডাউন মেনু অথবা কমান্ড নির্বাচন করে এই কাজগুলো করে ফেলা যেত। তো এইভাবে দেখা গেছে যে আমরা এই দুই ধরনের অপারেটিং সিস্টেমই আমাদের কম্পিউটারে আমরা সাধারণত দেখে থাকি। তো বর্তমান সময়ে আমরা এই যে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমটাই আমরা সাধারণত দেখে থাকি, যেটা আমরা উইন্ডোজ আমরা 95, 98, এক্সপি, ভিস্তা, উইন্ডোজ 7 এবং বর্তমানে উইন্ডোজ 10 এ এই চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমটাই সাধারণত আমরা ইউজ ভিতরে আছে। দ্বিতীয় অধ্যায়ে আমরা কম্পিউটারের ভাষা নিয়ে আসলে এখানে আলোচনা করব, যে কম্পিউটারের আমরা বলি যে 4G ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্মের বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আমরা কম্পিউটারের প্রজন্ম পড়েছি, কম্পিউটার কিভাবে ক্রম বিবর্তিত হয়ে বর্তমান রূপে এসেছে এটা আমরা পড়েছি, জেনেছি। ঠিক একই রূপ ভাবেই আমরা এখন কম্পিউটারের যে ভাষার যে পরিবর্তন হয়ে গেল, যে কম্পিউটারের আগে যেভাবে আমরা কমান্ড দিতাম সেভাবে এখন আসলে আমরা কমান্ড দিই না। কমান্ড দেওয়াটা আগে কষ্টসাধ্য ছিল, এখন অনেক ইজি হয়ে গেছে। এখন দেখা যায় মুখের ভাষা দিয়েও আমরা কমান্ড দিতে পারি কম্পিউটারে। তো এই যে ক্রম বিবর্তন এটাকেও 5টা স্টেজে ভাগ করে আলোচনা করা যায়। এই যে কম্পিউটারের যে ভাষা, কম্পিউটার তো আসলে মানুষের ভাষা বুঝে না, সে দেখা যায় যে যন্ত্রের ভাষা, তার ভিতরে যে অসংখ্য ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস সংযুক্ত আছে, এইগুলোর ভিতরে যখন ইলেকট্রন পাস হয় বা এটার ভিতরে বিদ্যুৎ অন বা অফ এই পজিশনে যখন সে থাকে, সে এই জিনিসটাকে সে বুঝতে পারে যে তার ভিতরে ইলেকট্রন পাস হচ্ছে কিনা। তো এই কম্পিউটারের যে শত সহস্র এই যে সার্কিট গুলা অথবা শত সহস্র এই ডিভাইস গুলো, ট্রানজিস্টর অথবা এখানে রেজিস্টার, তো এইগুলা দেখা গেছে যে আমার এখানে অন অফ এই দুইটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, অন অফ বা বাইনারি সিস্টেমের এই অন অফ বা মেশিন ল্যাঙ্গুয়েজটাই সে বুঝে। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজই সাধারণত দেখা যেত আমাদের একদম প্রথম জেনারেশনে বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, এই 0101 লিখে লিখে দেখা যাচ্ছে প্রোগ্রামাররা এখানে কম্পিউটারকে কমান্ড করতো এবং কম্পিউটার সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 01 ক্যালকুলেশন করে করেই কম্পিউটার ওপেন হতো। তো এটাতে বোঝাচ্ছে যে প্রোগ্রামার অনেক সময় নষ্ট হতো এবং অনেক শ্রমসাধ্য অথবা কষ্টকর ব্যাপার ছিল এবং অনেক দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে যে এই প্রোগ্রামগুলো লেখার কাজ করতে হবে। তো সেই কারণে এই সমস্যাগুলো সমাধান করার জন্য এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলোকে সহজ করে নিয়ে আসা হচ্ছে। তো সেই কারণে আমরা আসলে দেখি এই কম্পিউটারের প্রজন্ম, এই বা কম্পিউটারের ভাষার যে পরিবর্তন হয়ে গেছে, এই জেনারেশনের ভাষাগুলো আমরা একটু জেনে নিই। তো আমরা এই কম্পিউটারের প্রজন্ম যে বা ভাষা যেগুলো আছে, আমরা এই কম্পিউটারের ভাষা লিখা এবং কম্পিউটার ভাষার ব্যবহার আমরা একদম প্রথম প্রজন্মের যদি চলে যাই, 1945 সালে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ তোমার আবিষ্কার হয়, যেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজও বলে থাকি বা মেশিনের ভাষা বলে থাকি।
এরপরে দ্বিতীয় প্রজন্ম যেটা আছে সেটা এর ঠিক 5 বছর পরে 1950 সালে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়। এরপরে তোমার থার্ড জেনারেশন 1960 সালে উচ্চতর বা হাই লেভেল ভাষা, থার্ড জেনারেশনের ভাষা আবিষ্কার হয়। ফোর্থ জেনারেশনের ভাষা 1970 সালে চতুর্থ লেভেল বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়। এবং বর্তমান সময়ে পঞ্চম প্রজন্মের বা ফিফথ জেনারেশনের ভাষা 1980 সাল থেকে এখন পর্যন্ত এই পঞ্চম প্রজন্মের ভাষা আবিষ্কারের পর্যায়ে রয়ে গেছে এবং আবিষ্কার হয়েছে, টেস্টিং চলছে। এই পঞ্চম প্রজন্মের ভাষাগুলোকে আমরা সাধারণত স্বাভাবিক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলি। দেখা যাচ্ছে যে আমি বাংলাতে কথা বলছি, আমি বাংলাতে কথা বলেই দেখা যাবে যে আমি কম্পিউটারে কমান্ড করলে দেখা যাবে যে এটা আমার কথা বুঝে সে ক্যালকুলেশন করা, লেখার কাজ অথবা যে কোনো কাজ দেখা যাবে যে আমি বাংলাতে বলবো, এই কমান্ডটা শুনে কম্পিউটার দেখা যাবে রেসপন্স করবে। তো এটাই হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। তো আমরা এই পর্যন্ত এখন আমরা চলে এসেছি, আমরা কিছু কিছু অ্যাপস দেখি এখন মানুষের কথা সে বুঝতে পারে। যেমন আমরা গুগল লাইভ ট্রান্সলেটরের কথা জানি। তো গুগল লাইভ ট্রান্সলেটরে আমি যেটা বলছি সেটাই দেখা যাবে যে আমি বাংলাতে বলছি, সেইটা বাংলাতে, অথবা সে কেউ যদি চাইনিজে বলে সেটা চাইনিজে দেখা যাচ্ছে সেটাকে কনভার্ট করে দিচ্ছে। তো এখন পঞ্চম প্রজন্মের ভাষাও চলে আসে এবং অচিরে দেখা যাবে যে আমরা যে কোনো ভাষাতেই আমি কম্পিউটারকে কমান্ড করলে কম্পিউটার সেই অনুযায়ী রেসপন্স করবে। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রজন্মের ভাষা নিয়ে কথার শুরু। তো আমরা আসো প্রথমে প্রথম প্রজন্মের ভাষা নিয়ে কিছু কথা তোমাদেরকে বলে দিই। প্রথম প্রজন্মের শুরুটা ছিল 1945 সালে, যেটাকে আমরা মেশিনের ভাষা বলতাম বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হতো। সেটা 0 এবং 1 দিয়ে বা এই দুই বাইনারি সংখ্যা দিয়ে সকল প্রোগ্রাম এখানে লেখা হতো। এবং মেশিনের ভাষা দেখা গেছে যে এখানে যেহেতু এটা মেশিনের ভাষা, এটা মেশিনের উপর নির্ভরশীল ছিল এবং সকল প্রোগ্রামই দেখা গেছে যে এই মেশিনের উপর লেখা হইতো। তো দেখা গেছে যে এক মেশিনের ভাষা আরেক মেশিনে এখানে নিয়ে গেলে ওইটা কাজ করতো না, এবং এখানে এক মেশিনের ভাষা অন্য মেশিনে ব্যবহার করা প্রায় অসম্ভব ছিল, এখানে ব্যবহার করা যেত না। এবং মেশিনের ভাষায় প্রোগ্রাম লিখতে গেলে দক্ষ প্রোগ্রামারের দরকার ছিল। মেশিনের ভাষায় দেখা গেছে যে আমার যদি কোনো প্রোগ্রামের ভুলকে আমরা বলেছি বাগ, ঠিক আছে, BUGS বাগ, প্রোগ্রামের ভুলকে আমরা বাগ বলি। এই বাগ কে যদি আমি সংশোধন করি, এই ভুলটাকে আমি যখন সংশোধন করি এটাকে আমরা বলেছি ডিবাগিং। তো প্রোগ্রামের ভাষায় যদি কোনো ভুল থাকে সেটাকে পরিবর্তন করা বা সংশোধন করা বা এই ডিবাগিং এর কাজটা খুব কঠিন ছিল মেশিন ল্যাঙ্গুয়েজে। তো এই সমস্যার সমাধান করার জন্যই আমাদের দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা সেটা চলে আসে। এবং দ্বিতীয় প্রজন্মের ভাষাতে এই মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে একটু উন্নতর রূপ দ্বিতীয় প্রজন্মের ভাষা সেটা শুরু হয় 1950 সাল থেকে, যেটাকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলি। এবং দ্বিতীয় প্রজন্মের ভাষার ক্ষেত্রে আমরা নির্দেশ এবং ডেটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যার সাহায্য না নিয়ে আমরা দেখা গেছে যে এখানে সংকেতের সাহায্যে আমার দ্বিতীয় প্রজন্মের ভাষাটা আমার লেখা শুরু হয়। এবং সংকেতগুলো আমরা সাধারণত সিম্বলিক কোড বা এখানে নেমোনিক কোড, যেগুলো আমরা বিভিন্ন ধরনের চিহ্ন, অক্ষর, এইগুলাকে দিয়ে দেখা গেছে যে বড় সংখ্যাকে খুব ছোট করে লেখার এখানে সিস্টেম চলে আসে। যেমন 010101 এটা প্রথম প্রজন্মের মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা ব্যবহার না করে দেখা গেছে যে খুব ছোট একটা সিম্বল অথবা দেখা গেছে যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে বা 2-3টা অ্যালফাবেট দিয়ে দেখা গেছে যে এখানে নিউমোনিক কোডগুলা বা সিম্বলিক কোডগুলা তৈরি করা হতো, যেটা দিয়ে আমার দেখা গেছে যে মেশিনের ভাষার চেয়ে খুব সহজেই এখানে প্রোগ্রাম লেখা যেত। এবং এইখানে একসাথে অনেক বর্ণ ব্যবহার করা যেত। এই হচ্ছে সেকেন্ড জেনারেশন বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আমার থার্ড জেনারেশন, যেটা আমরা 1960 সাল থেকে শুরু হয়। থার্ড জেনারেশনে আমার হাই লেভেলের ভাষা শুরু হয়। হাই লেভেলের ভাষা মানুষের ভাষার মতোই, যেমন মানুষের ভাষা বলতে আমরা শুধু স্পেসিফিক্যালি ইংলিশ অ্যালফাবেট ABCD, এই ইংলিশের সাথে মিল আছে হাই লেভেলের ভাষা। এবং হাই লেভেলের ভাষার প্রধান সুবিধা হলো এখানে লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারই ব্যবহার করতে। আমরা উপরের মেশিন ল্যাঙ্গুয়েজের যে সমস্যাটা ছিল, এক মেশিনের ভাষা অন্য মেশিনে নিয়ে গেলে সেটা সাধারণত বুঝতো না, কিন্তু এখানে দেখা গেছে যে হাই লেভেলের ভাষা এক কম্পিউটারের ভাষা আরেক কম্পিউটারের সেম প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বোঝা যেত। তো এইভাবে দেখা গেছে যে এখানে মানুষের পক্ষে লো লেভেল ভাষা, যেটা আমরা প্রথম এবং দ্বিতীয় লেভেলের চাইতে হাই লেভেল ভাষাটা শেখা শুরু হয় এবং এটা অনেক সহজ ছিল তৃতীয় প্রজন্মে।
এবং হাই লেভেলের ভাষায় দেখা গেছে তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যেত এবং 4-5টি নির্দেশ দেখা গেছে হাই লেভেল ভাষায় শুধুমাত্র একটি বাক্য লিখেই সহজেই সমাধান করে ফেলা যেত। এবং হাই লেভেলের ভাষায় দেখা যাচ্ছে যে স্বাভাবিক ভাষায় ইংরেজিতে অনেক শব্দ ব্যবহার করা যেত এবং হাই লেভেলের ভাষা পরবর্তীতে দেখা গেল যে অসংখ্য প্রোগ্রাম হাই লেভেলের ভাষায় চলে আসে এবং বর্তমানে প্রায় 500টির উপরে দেখা গেছে যে তোমার এখানে হাই লেভেল ভাষা সংরক্ষিত আছে এবং এইগুলো দেখা গেছে যে এই হাই লেভেল ভাষায় সংরক্ষিত প্রোগ্রামগুলো দিয়ে এখন তুমি যে কোনো কম্পিউটারেই দেখা গেছে এই হাই লেভেল ভাষাগুলো ইউজ করে তুমি কম্পিউটার কোডিং করে প্রোগ্রাম তৈরি করে ফেলতে পারবা। যেমন আমরা হাই লেভেল ভাষা এই থার্ড জেনারেশনে যেগুলো আছে আমরা বলতে পারি কোবাল আছে, সি আছে, ফোরট্রান আছে, বেসিক আছে, এই সবগুলোই হচ্ছে হাই লেভেল ভাষা বা অ্যালগো আছে। তো এই হাই লেভেল ভাষাগুলো আমি দেখা গেছে যে কোনো কম্পিউটারে নিয়ে আমি বেসিক এই সফটওয়্যারটা আমি আমার কম্পিউটারে ইনস্টল করে দেখা গেছে আমি বেসিক দিয়ে প্রোগ্রাম আমি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো। অথবা তুমিও দেখা গেছে যে বেসিক দিয়ে তোমার কম্পিউটারে এই বেসিক ইনস্টল করে বা ফোরট্রান ইনস্টল করে তুমিও প্রোগ্রাম কোডিং করতে পারবে। তো এই কারণেই এখানে থার্ড লেভেলের ভাষাটা সহজ দেখে এবং এটা অসংখ্য এখানে লাইব্রেরি প্রোগ্রাম এখানে তৈরি হয় এবং এটা এখন ব্যবহার হয় বলে এটা সবচেয়ে জনপ্রিয় হয়ে যায়। এবং এখানে এই হাই লেভেল ভাষায় দেখা গেছে যে প্রোগ্রাম লেখাটা খুব সহজ হয় এবং হাই লেভেল ভাষায় সাধারণত দেখা যায় যে এখানে কিছু অসুবিধা আমরা এখানে দেখতে পাই। যেমন এখানে কম্পিউটার সাধারণত এই হাই লেভেলের ভাষা সরাসরি বুঝতে পারে না। মানে এখানে ইংলিশ অ্যালফাবেটটা কম্পিউটারকে আমার অ্যালফাবেটটা কম্পিউটারকে বুঝাইতে হলে এখানে 8টা বাইনারি বিট, ঠিক আছে, 01000100 এইগুলা দিয়ে দেখা গেছে যে কম্পিউটারকে কমান্ড দিয়ে বোঝানো রাখতো যে এটা ঠিক আছে। তো সেই কারণেই এখানে এই কম্পিউটারকে যেহেতু এই হাই লেভেলের ভাষা কম্পিউটার যেহেতু বুঝে না, কম্পিউটারকে বুঝাইতে হলে এখানে হাই লেভেল ভাষা আবার কম্পিউটার ইনস্টল করতে হলে একটা অনুবাদক সফটওয়্যারও লাগে। হ্যাঁ, তো এই অনুবাদক সফটওয়্যার দিয়ে দেখা যায় যে এই হাই লেভেল ভাষাটা প্রোগ্রামটা আমার কম্পিউটার রান করতে হয়। এরপরে হচ্ছে এখানে হাই লেভেল ভাষার আরেকটা অসুবিধা হচ্ছে হাই লেভেল ভাষায় দেখা গেছে যে প্রোগ্রাম রান করতে বেশি সময় লাগে এবং হাই লেভেল ভাষাটা যেহেতু এখানে ফাইল বড় হয় এটার মেমোরি জন্য বেশি জায়গার দরকার পড়ে। এছাড়াও হাই লেভেল ভাষায় এখানে দেখা গেছে যে ক্লাসটি বেশি দীর্ঘ হয়ে যাওয়ায় চতুর্থ প্রজন্ম থেকে ফ্লোচার্ট পর্যন্ত বাকি লেকচারটুকু আরেকটি ক্লাসে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।